হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিএ ইতিহাস অনার্সে বা পাশে বা জেনারেল ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 1 বা এমডিসি 1 বা এমএন 1 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2025-এর সাজেশন অনুযায়ী সিন্ধু বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, অর্থাৎ এই সিন্ধু সভ্যতার যে নাগরিক জীবনের বৈশিষ্ট্যটি কেমন ছিল, এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব। তোমাদের এই পেপারটির সিলেবাস, সাজেশন এবং সাজেশন ধরে একাধিক প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। তোমাদের এই পেপারটির যে প্রথম ইউনিটটি রয়েছে ইতিহাসের উপাদান, সেখানে প্রত্নতাত্ত্বিক উপাদান, সাহিত্যিক উপাদান, লেখ বা শিলালিপি বা মুদ্রা, বৈদেশিক সাহিত্যের গুরুত্ব বা গ্রিক বা চৈনিক সাহিত্যের গুরুত্ব, পুরাণের গুরুত্ব, অর্থশাস্ত্র কৌটিল্যের মেগাসনিসের ইন্ডিকা, দুই মহাকাব্য রামায়ণ মহাভারত, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। এছাড়া এই ইউনিট থেকে, অর্থাৎ যে সিন্ধু সভ্যতার যে ইউনিটটা তোমাদের রয়েছে, এই ইউনিটেরও কিন্তু অনেকগুলি প্রশ্ন, বিশেষ করে যে হরপ্পা সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্য কি, যেটি 20 নম্বরে ইম্পর্টেন্ট তোমাদের, সেই প্রশ্ন। পাশাপাশি হরপ্পা সভ্যতার পতন কিভাবে হয়েছিল, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক জীবন কেমন ছিল, ধর্মীয় জীবন কেমন ছিল, সিন্ধু বা হরপ্পা সভ্যতার বিস্তৃতি বা এর যে প্রাচীনত্ব, এরকম একাধিক প্রশ্ন যেগুলি সবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেই সব প্রশ্নের কিন্তু উত্তর বা ভিডিও ক্লাস আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। তো চলো শুরু করি আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমার বোর্ডে দেখে নিই। সিইউ বিএ হিস্ট্রি, হিস্ট্রি বলতে এখানে অনার্স এবং পাস উভয়েরই একই সিলেবাস, ফার্স্ট সেমিস্টার ডিএসসিসি 1, এমডিসি 1 বা এমএন 1। দেখো এখানে প্রশ্নটা কিন্তু তিন ভাবে আসতে পারে। প্রশ্নটা দেখে নাও, এখানে আমি প্রশ্ন, আমরা কোশ্চেন 1 2 3, এটা একই প্রশ্ন। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, অর্থাৎ হরপ্পা সভ্যতার যে নগরগুলো কিভাবে পরিকল্পনা করা হয়েছিল, এটাই প্রশ্ন। বা আসতে পারে সিন্ধু সভ্যতার নাগরিক বৈশিষ্ট্য, নগরে যারা বাস করে সেই নাগরিক, তাদের যে নাগরিক জীবনটা কেমন ছিল। পরেরটি দেখো সিন্ধু সভ্যতার নগর সংস্কৃতি বা যে নাগরিক কালচার, সেই নাগরিক কালচারের বৈশিষ্ট্যটা কি ছিল। এক কথায় সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা। তো সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। দেখো কালের নিয়মে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একাধিক সভ্যতার উন্মেষ ঘটেছে, তবে এইসব সভ্যতার মধ্যে সিন্ধু সভ্যতা ইতিহাসের এক বিস্ময়। প্রাচীন ভারতের অন্যান্য সভ্যতার মতো সিন্ধু সভ্যতাও নদীর ধারে গড়ে ওঠে, তাই এটাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। সিন্ধু নদীর ধারে গড়ে ওঠে, তাই এটাকে বলা হয় সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় 1921 সালে জন মার্শালের নেতৃত্বে। দয়ারাম সাহানি 1921 সালে পাঞ্জাবের মন্টগোমারি জেলার হরপ্পা বলে এই জায়গাটি তিনি আবিষ্কার করেন। যেহেতু প্রথম এই হরপ্পা আবিষ্কৃত হয়েছে, তাই এই হরপ্পার নাম থেকে এই সভ্যতার নামকরণ করা হয়েছে হরপ্পা সভ্যতা। এর পরের বছর 1922 সালে বাঙালি প্রত্নতত্ত্ববিদ দয়ারাম রাখালদাস বন্দ্যোপাধ্যায় তিনি পাকিস্তানের লারকানা জেলায় আবিষ্কার করেন মহেঞ্জোদাড়ো। হরপ্পা এবং মহেঞ্জোদাড়ো এই দুটি নগর আবিষ্কৃত হয় এবং খনন কার্যের ফলে দেখা গেছে যে এই দুটি সভ্যতার নগরটা ছিল খুবই উন্নত ধরনের এবং খুব পরিকল্পনার ভিতর দিয়ে এই নগর কিন্তু নির্মাণ করা হয়েছিল। এখানে অবাক করার বিষয়, ভারতবর্ষের যে প্রাচীন সভ্যতা 5000 বছরের পুরনো, সেই সভ্যতা প্রথম গড়ে উঠছে না নগরকে কেন্দ্র করে, কোনো গ্রাম বা কুড়ে ঘর নয়। এখানে গড়ে উঠেছিল পাকা ইট, অর্থাৎ রোদে পোড়ানো ইট বা আগুনে পোড়ানো ইট দিয়ে একতলা, দুতলা, তিনতলা বাড়ি এখানে বানানো হয়েছিল। পাকা রাস্তা ছিল, নর্দমা ছিল, ড্রেন ছিল, ল্যাম্পপোস্টের আলোর ব্যবস্থা ছিল। আধুনিক কালের মেয়েদের মতো তারা ভ্যানিটি ব্যাগ, লিপস্টিক ব্যবহার করতো সেখানকার মেয়েরা। এখানে সুইমিং পুল পাওয়া গিয়েছে, শস্যাগার পাওয়া গেছে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া হয়েছিল। তাহলে নগরগুলি মানে যে শহরগুলি গড়ে উঠেছিল সেগুলো ছিল আধুনিক শহরের মতো কিন্তু পরিকল্পনা মাফিক। এবং এই নগরের যেসব বাড়ি ঘরগুলো বানানো হয়েছিল ইতস্তত বিক্ষিপ্ত ভাবে নয়, এখানে ওখানে পরিকল্পনা বিহীন ভাবে নয়, রীতিমতো একটা পরিকল্পনার ভিতর দিয়ে কিন্তু এটা বানানো হয়। এবং নগরকে পরিচালনা করার জন্য দরকার একটা প্রশাসন, অর্থাৎ পৌরসভা, যেমন শহরগুলোতে আমরা দেখি। সেই সময় হরপ্পার নগরগুলিতেও কিন্তু পৌর শাসন ব্যবস্থা ছিল, অর্থাৎ পৌরসভা ছিল, যে পৌর সংস্থা থেকে এই পুরো নগরের শাসন ব্যবস্থাকে পরিচালনা করা হতো। তো এই কারণে হরপ্পা সভ্যতার যেসব নগর পাওয়া গেছে, খনন কার্যের ফলে দেখা গেছে প্রায় 1500 নগর পাওয়া গেছে,
যার মধ্যে কয়েকটি শহরে নগর পরিকল্পনা বিদ্যাটা খুবই উন্নত পর্যায়ে ছিল বলে মনে করা যায়, বা সেই সব শহরগুলিতে নগরগুলো খুব উন্নত পরিকল্পনার ভিতর দিয়ে তৈরি করা হয়েছিল। এমন কয়েকটি শহর যেমন প্রথমেই হরপ্পা, তারপর মহেঞ্জোদাড়ো, কালীবঙ্গান, চানুদাড়ো, সুতকা, জেন্দর, রোজদি, আলমগীরপুর, এরকম একাধিক শহর পাওয়া গেছে যেখানে পরিকল্পনার ভিতর দিয়ে এই নগরগুলো তৈরি করা হয়েছিল। এখন কিভাবে নগরগুলো পরিকল্পনা করা হয়েছিল আমরা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে দেখবো। দেখো, নগর বিন্যাস, তা নগরগুলোর বিন্যাস বলতে এখানে রাস্তাঘাট আর ঘরবাড়িকে বোঝায়। নগরটা কিভাবে তৈরি হয়? নগর তৈরি হয় রাস্তাঘাট এবং ঘরবাড়ির উপরে বেস করে। তা রাস্তাঘাট নিয়ে প্রথমে বলি যে রাস্তাঘাটগুলি চওড়া ছিল 9 ফুট থেকে 31 ফুট পর্যন্ত চওড়া রাস্তা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শহরের পূব থেকে পশ্চিমে চলে গিয়েছিল এই বড় বড় পাকা রাস্তা, এবং চুন সুরকি পাথর, এগুলো পাথর কুচি, এগুলো দিয়ে কিন্তু এই রাস্তা তৈরি করা হয়েছিল। এবং বড় রাস্তা থেকে সরু সরু গলিপথ বেরিয়ে বাড়ির ভিতরে বা বাড়ির দিকে কিন্তু চলে গিয়েছিল। এই সরু গলিপথও যেমন ছিল, আবার বড় রাস্তাও ছিল, এবং রাস্তাগুলি থেকে গলিপথের ভিতর দিয়ে বাড়িতে যাওয়া যেত। এবং বাড়িগুলো ছিল ইটের তৈরি, ইটের তৈরি বাড়ি, বা বলা যায় এখানে পাকা বাড়ি, বা রোদে পোড়ানো বা আগুনে পোড়ানো ইট দিয়ে একতলা, দুতলা, তিতলা বাড়ি পর্যন্ত এখানে কিন্তু পাওয়া গেছে। বড় বড় যেসব বাড়িগুলো পাওয়া গেছে সেগুলোকে বলা হতো সাধারণত সভাঘর বা সভাকক্ষ বা উপাসনালয় হিসেবে ঐতিহাসিকরা চিহ্নিত করেছে। এখন এই বাড়িগুলো ছিল রাস্তার দিকে পিট করে, অর্থাৎ রাস্তার দিকে কোনো দরজা জানলা ছিল না, রাস্তার দিকে থেকে সরু গলিপথ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হতো। প্রতিটা বাড়িতে শোয়ার ঘর, থাকার ঘর, রান্নাঘর, স্নান ঘর প্রতিটা বাড়িতে ছিল। এছাড়া প্রতিটি বাড়িতে উঠান ছিল, কুয়ো ছিল, এবং বাড়িগুলির যে নোংরা জল নর্দমা দিয়ে বড় রাস্তার ধার দিয়ে ড্রেন করা ছিল, পয়ঃ প্রণালী ব্যবস্থা ছিল, অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা খুব সুন্দর ছিল। বাড়ির নোংরা জল এই মাটির তৈরি নল দিয়ে বা নর্দমা দিয়ে এই বড় রাস্তার ধারে এই নর্দমাতে এসে পড়তো, এবং এই নর্দমাগুলোকে পরিষ্কার করার জন্য নিয়মিতভাবে এগুলো পরিষ্কার করার জন্য ম্যান হোলের ব্যবস্থা ছিল, শোকপিটের ব্যবস্থা ছিল, এবং এগুলো নিয়মিত পরিষ্কার করা হতো। তাহলে ঘর বাড়ি যেমন ছিল খুব পরিকল্পনা মাফিক, রাস্তাঘাটও কিন্তু ছিল পরিকল্পনা মাফিক। রাস্তার দুই ধারে ছিল ফুটপাথ যেখানে ইট দিয়ে বাঁধানো ছিল, এবং এই নর্দমাগুলির উপরে আবার পাথরের ঢাকনাও বসানো থাকতো। তাই এইভাবে খুব সুন্দর নগরের মতো পরিকল্পনা মাফিক এই হরপ্পা সভ্যতার রাস্তাঘাট এবং ঘরবাড়ি এগুলো কিন্তু তৈরি করা হয়েছিল। এবং এখানকার যে পয়ঃ প্রণালী ব্যবস্থা, মানে জল নিকাশি ব্যবস্থা খুবই উন্নত ছিল। তাই DN ঝা, দ্বিজেন্দ্র নারায়ণ ঝা বলেছেন যে রোমান সভ্যতার আগে, পৃথিবীতে রোমান সভ্যতার আগে অন্য কোনো প্রাচীন সভ্যতায় এত সুন্দর মানে জল নিকাশি ব্যবস্থা দেখা যায় না। ডিডি কোশাম্বি বলছে যে এই যে জল নিকাশি ব্যবস্থা বা পয়ঃ প্রণালী ব্যবস্থা, এটা ছিল হরপ্পা সভ্যতার একটা নিজস্ব বৈশিষ্ট্য। এবং সমকালীন যে উন্নত সভ্যতা মেসোপটেমিয়া বা সুমের বা মিশর সভ্যতা, তাদেরও অজানা ছিল এই জল নিকাশি ব্যবস্থা। তা যাই হোক, এরপরে দেখো স্বাস্থ্য পরিচ্ছন্নতা। তো হরপ্পা সভ্যতার নগরের মানুষেরা খুব স্বাস্থ্য সম্পর্কে সচেতন ছিল। রাস্তাঘাটে যেখানে সেখানে নোংরা বা আবর্জনা তারা ফেলে রাখতেন না, সেগুলো নিয়মিত পরিষ্কার করা হতো। প্রতিটি বাড়ির সামনে রাস্তার ধারে বড় ডাস্টবিন থাকতো, সেখানে ময়লা ফেলা হতো এবং ময়লাগুলো নিয়মিত পরিষ্কার করা হতো। যেমনটা আমরা শহরে দেখি পৌরসভাগুলিতে নোংরা ফেলার জন্য আলাদা একটা জায়গা তৈরি করা রয়েছে, ঠিক সেই রকম এখানেও কিন্তু হরপ্পা সভ্যতার নগরগুলিতে নোংরা ফেলার জন্য, আবর্জনা রাখার জন্য একটা ডাস্টবিন থাকতো। ডাস্টবিনের সেই নোংরা নিয়মিতভাবে পরিষ্কার করা হতো, এবং শহরে যে নোংরা জল নর্দমা দিয়ে কিন্তু শহরের বাইরে সেটাকে নিয়ে যাওয়া হতো। বাড়িগুলিরও নোংরা জল পয়ঃ প্রণালীর ভিতর দিয়ে, জল নিকাশি ব্যবস্থার ভিতর দিয়ে এই বড় নর্দমায় এসে পড়তো। অর্থাৎ হরপ্পা সভ্যতার মানুষেরা স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন। রামশরণ শর্মা বলেছেন যে এই হরপ্পা সভ্যতার এই যে স্বাস্থ্য সচেতনতা, যা পৃথিবীর অন্য কোনো সভ্যতাতে কিন্তু দেখা যায় না এই সমকালীন সময়ে। তার স্বাস্থ্য সম্পর্কে তারা যথেষ্ট সচেতন ছিলেন, এবং এই কারণে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এরপরে দেখো আধুনিকতা। তা আধুনিকতা বলতে হরপ্পা সভ্যতার এই নগরের মানুষদের ভিতরে অনেক আধুনিক কালের বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। যেমন প্রথমে বলি স্নানাগার। হরপ্পাতে এই মহেঞ্জোদাড়োতে একটা বৃহৎ স্নানাগার পাওয়া গেছে, অর্থাৎ আমরা বলতে পারি সুইমিং পুল, যেটা ইট দিয়ে বাঁধানো ছিল।
এবং সেখানে সুইমিং পুলে বা এই স্নানাগারে নামার বা ওঠার জন্য সিঁড়ি ছিল, গরমের সময় ঠান্ডা জল, ঠান্ডার সময় গরম জলের ব্যবস্থা ছিল, এবং এই স্নানাগারটি 180 ফুট লম্বা, 108 ফুট চওড়া এবং 8 ফুট গভীরতা বিশিষ্ট ছিল, এবং এর 3 দিকে ছিল বারান্দা এবং একদিকে ছিল ছোট ছোট ঘর। রামশরণ শর্মা বলছেন যে এই ঘরগুলো পোশাক পরিবর্তনের জন্য ব্যবহার করা হতো, যদিও মার্টিমার হুইলার বলছেন এই ঘরগুলো ছিল পুরোহিতদের বাসস্থান। আবার এখানে ডিডি কোশাম্বি এই ঘরগুলোকে বলছেন পতিতাদের বাসস্থান। তা যাই হোক, এরকম একটা সুন্দর স্নানাগার কিন্তু এখানে আমরা মহেঞ্জোদারোতে দেখতে পাই, যেটা একটা আধুনিক সভ্যতার নিদর্শন বলা যায়। এরপরে আমরা হরপ্পায় একটা শস্যাগার পেয়েছি, এবং হরপ্পা বলে কথা নয়, আরো অনেকগুলি শহরে বড় বড় শস্যাগার পাওয়া গেছে। এর মধ্যে হরপ্পা সভ্যতার শস্যাগারটি সব থেকে বড়, আকারে বড়, 200 ফুট ইন্টু 150 ফুট বর্গ ফুট এরিয়ায় এই শস্যাগারটি পাওয়া গেছে, এবং এখানে শস্য মাড়াই করার ব্যবস্থা রয়েছে। পাশে, শস্যাগারের পাশে শ্রমিকদের থাকার জন্য ব্যারাকের মতো ছোট ছোট ঘর আছে, এবং এই শস্যাগারে শস্য মজুত করে রাখা হতো, এবং দুর্ভিক্ষ বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই জায়গা থেকে শস্য মানে প্রত্যেককে দেওয়া হতো। অর্থাৎ এটা কিন্তু একটা যৌথ মালিকানা বা রাষ্ট্রীয় ব্যাংকের মতো ছিল। তাই মার্টিমার হুইলার এই শস্যাগারকে আধুনিক ব্যাংকের সাথে তুলনা করেছেন। এরপরে আমরা দেখবো যে কি নগর দুর্গ। দেখো, প্রতিটি শহরে নগর দুর্গ থাকতো, যে দুর্গ থেকে এই নগরটাকে কিন্তু পরিচালনা করা হতো, এবং নগরকে সুরক্ষা দেওয়ার জন্য এই দুর্গটা তৈরি করা হতো শহরের উঁচু স্থানে। যেমন মহেঞ্জোদারোতে যে শহর নগর দুর্গটি পাওয়া গেছে, 40 ফুট উঁচু একটা ঢিপির উপর এই নগর দুর্গটি পাওয়া গেছে, যার মধ্যে বড় বড় অট্টালিকা, প্রাসাদ পাওয়া গেছে, এবং এই নগর দুর্গ চারিদিকে ইটের তৈরি পাঁচিল দিয়ে ঘেরা ছিল। মনে করা হয় যে এর ভিতরে যারা প্রশাসক, মানে যারা এই নগরকে শাসন করতেন, তারাই এর ভিতরে বাস করতেন, আর সাধারণ মানুষের বাস ছিল এই নগর দুর্গের নিচে, অর্থাৎ নিচু অঞ্চলে এদের কিন্তু বাস ছিল। তাই এখানে ডক্টর A.L. বাসাম তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া এবং ডিডি কোশাম্বি অর্থাৎ দামোদর ধর্মানন্দ কোশাম্বি তিনি বলছেন যে এই যে বসত বাড়ির বিভাজন, অর্থাৎ উঁচু স্থানে বড় লোকেদের ঘর এবং নিচু স্থানে সাধারণ মানুষের ঘর, এটা দেখে মনে হয় যে শহরে বা হরপ্পা সভ্যতার সমাজে শ্রেণী বিভাজন ছিল। বড় লোক, ছোট লোক, গরিব লোক, ধনী লোকের এই যে বিভাজন, এই বিভাজন কিন্তু ছিল। তবে একটা বিষয় এটাই গুরুত্বপূর্ণ যে প্রতিটা শহরে কিন্তু এই নগর দুর্গ ছিল, যাকে আমরা ইংরেজিতে বলি সিটাডেল। এই সিটাডেল কিন্তু ছিল। এরপরে দেখো পৌর প্রশাসন। তা পৌর প্রশাসন বলতে হরপ্পা সভ্যতার সর্বত্র একই ধরনের, দেখো হরপ্পা সভ্যতার যে হরপ্পা বলে যে জায়গাটি পাওয়া গেছে আর মহেঞ্জোদারো বলে যে জায়গাটি পাওয়া গেছে, এর মাঝে প্রায় 680 কিলোমিটারের ডিস্টেন্স। তবে এই দুটি শহরের সমস্ত নিয়ম কানুন কিন্তু একই। তো এটা লক্ষ্য করে এটা অনুমান করা হয়েছিল যে হরপ্পা সভ্যতার এই দুটি কেন্দ্র ছিল যমজ শহর, টুইন সিটি, এবং এই দুটি শহর ছিল রাজধানী, মূলত রাজধানী, এবং এই দুটি শহরের ভিতরে একই ধরনের ওজন ব্যবস্থা, একই ধরনের নিয়ম নীতি, একই ধরনের পরিমাপ পদ্ধতি, একই ধরনের নিয়ম কানুন বা একই ধরনের ঘরবাড়ি এবং ইত্যাদি কিছু লক্ষ্য করে মনে করা হচ্ছে যে এই সমগ্র হরপ্পা সভ্যতায় একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা ছিল, অর্থাৎ একটা কেন্দ্র থেকে সমগ্র এই অঞ্চলটাকে শাসন করা হতো। সিন্ধু সভ্যতা তো বিরাট বড় অঞ্চল, প্রায় 15 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে একটা ত্রিভুজ আকৃতির অঞ্চল হলো এই হরপ্পা সভ্যতা। তো এই অঞ্চলে একটা কেন্দ্রীভূত শাসন ছিলেন, মানে শাসক ছিল, এবং তিনি একটা কেন্দ্র থেকে শাসন করতেন। দেখো হরপ্পা সভ্যতায় একটা পুরোহিতের মূর্তি পাওয়া গেছে, যাকে মার্টিমার হুইলার বলছে পেরিয়েস্ট কিং। তা তিনি ভাবছেন যে এই পেরিয়েস্ট কিং ইনি ছিলেন হরপ্পার রাজা বা পুরোহিত রাজা, তিনি কিন্তু এই সমগ্র শাসন ব্যবস্থাটা পরিচালনা করতেন। তবে এখানে ভারতীয় এক ঐতিহাসিক S.K. সরস্বতী অর্থাৎ সরসী কুমার সরস্বতী তিনি বলছেন যে সমগ্র অঞ্চলটিতে একই ধরনের নিয়ম কানুন, একই ধরনের প্রশাসন ব্যবস্থা, একই ধরনের মাপজোক, ওজন, মুদ্রা ব্যবস্থা, এগুলো দেখে মনে করা হয় যে হরপ্পা সভ্যতায় একটা কেন্দ্রীভূত শাসন ছিল, এবং সম্ভবত গিল্ড বা শ্রেণী, গিল্ড বলতে কি না বণিকদের যে সংগঠন, গিল্ড মানে বণিকরা নিজেদের সুরক্ষার জন্য একটা সংগঠন বানিয়েছিল যার নাম গিল্ড বা সংঘ বা শ্রেণী বা পুগ। এই গিল্ড বা সংঘ এই সমগ্র শাসন ব্যবস্থাটা পরিচালনা করত, অর্থাৎ বণিক শ্রেণী এই নগরের প্রশাসন ব্যবস্থাকে পরিচালনা করত।
অবশ্য এখানে রামশরণ শর্মা বলছেন না, মধ্যবিত্ত শ্রেণী এই নগরের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। আবার ডক্টর DN ঝা তিনি বলছেন যে এই সমগ্র অঞ্চলটিতে একটা উদার নৈতিক শাসন ব্যবস্থা ছিল, উদার শাসন ব্যবস্থা ছিল, উদার এবং স্বতঃস্ফূর্ত। তা এইভাবে একটা সমগ্র অঞ্চলটিতে একটা কেন্দ্রীভূত শাসন পরিচালনা মানে কেন্দ্রীভূত শাসনের দ্বারা পরিচালিত হতো সমগ্র অঞ্চলটি, যার জন্য সমগ্র অঞ্চলে একই ধরনের রাস্তাঘাট, একই ধরনের ঘরবাড়ি এবং একই ধরনের স্বাস্থ্য পরিচ্ছন্নতার দিকে নজর, পয় প্রণালী ব্যবস্থা, একই ধরনের ঘরবাড়ি, নর্দমা, ডাস্টবিন, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়াও হরপ্পা সভ্যতায় আরো কিছু আধুনিক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, যেমন এই চানহু দাড়োতে দেখা গেছে যে মেয়েরা লিপস্টিক ব্যবহার করতেন, ভ্যানিটি ব্যাগ ব্যবহার করতেন, রাস্তার ধারে ল্যাম্প পোস্ট ছিল, গ্যাসের আলো জ্বলতো। তাই এত অত্যাধুনিক ব্যবস্থা সব কিন্তু ভারতবর্ষের একেবারে প্রথম প্রাচীন সভ্যতা এই হরপ্পা বা নগর সিন্ধু সভ্যতায় আমরা দেখতে পাই। তা এগুলোই ছিল মূলত নগর পরিকল্পনা। কিভাবে নগরটা পরিকল্পনা করা হলো, সেখানে রাস্তাঘাট কেমন ছিল, ঘরবাড়ি কেমন ছিল, প্রণালী ব্যবস্থা বা জল নিকাশি ব্যবস্থা কেমন ছিল, কিভাবে তারা স্নানাগার, শস্যাগার বানিয়েছিল, নগর দুর্গ বানিয়েছিল, কিভাবে শহরের প্রশাসন ব্যবস্থাকে পরিচালনা করত, এই সব কিছু নিয়ে আলোচনা করতে হবে এই নগর পরিকল্পনাতে। তো এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট বলা যায়। এই হরপ্পা বা সিন্ধু সভ্যতার যে ইউনিটটা তোমাদের আছে, এই ইউনিটের সব থেকে ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন হচ্ছে এবার পরীক্ষার জন্য হরপ্পার নগর পরিকল্পনা। বলা যায় পরীক্ষায় আসবেই এই প্রশ্নটি। তা এই প্রশ্নটির যে অ্যান্সার 5 নম্বরে 250 ওয়ার্ডের, সেই অ্যান্সারটি নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব এবার। বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সেমিস্টার DSCC1, MDC1 বা MN1। প্রশ্ন হচ্ছে সিন্ধু বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। মার্কস 5। উত্তরটি এইভাবে লিখবে, কালের নিয়মেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সভ্যতার উন্মেষ ঘটেছে, কিন্তু এত সভ্যতার মধ্যে সিন্ধু সভ্যতা হলো ইতিহাসের এক বিস্ময়। ইতিহাসের পাতায় উল্লিখিত অসংখ্য প্রাচীন সভ্যতার মধ্যে সিন্ধু সভ্যতা এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা যে নামেই অভিহিত করা হোক না কেন, এর প্রধান ও প্রাসঙ্গিক পরিচয় হলো এর নগর ও নাগরিক জীবনের অস্তিত্ব। ভারত ইতিহাসে প্রথম নগরায়নের অধ্যায় হরপ্পা সভ্যতায় পরিণত অবস্থায় দেখা যায়। মূলত মহেঞ্জোদারো ও হরপ্পা এই দুটি যমজ নগরকে কেন্দ্র করেই হরপ্পা সভ্যতার নাগরিক জীবন বেশি আলোচিত। হরপ্পা সভ্যতায় অন্তত 1500টি কেন্দ্রের নিদর্শন পাওয়া গেছে। এক্ষেত্রে এই দুটি নগরের পাশাপাশি লোথাল, কালীবঙ্গান, বনওয়ালি, ধোলাভিরা, সুতকাজেন্দর, চানহু দাড়ো, সুরকোটরা, রোজদি, আলমগীরপুরের মতো ছোট ছোট নগরগুলিরও প্রায় একই ধরনের নাগরিক জীবনের সাক্ষী ছিল। ইতিহাসবিদ মার্টিমার হুইলার মনে করেন যে হরপ্পা ও মহেঞ্জোদারো নগর দুটির নির্মাণকারীরা নগর পরিকল্পনা বিদ্যায় যথেষ্ট দক্ষ ছিলেন। প্যারা করে দেখো, সেকেন্ড প্যারা। হরপ্পা সভ্যতার নগর বিন্যাসের প্রাথমিক বৈশিষ্ট্য হলো নগরগুলি দুটি স্পষ্ট ও পৃথক স্তর বা এলাকায় বিভক্ত ছিল। নগর দুটি প্রাকার বেষ্টিত। প্রতিটি নগর প্রাকারের মধ্যে কৃত্রিমভাবে বানানো ঢিপির মতো এক উঁচু এলাকায় দুর্গ আকারের বসতি স্থাপন করা হতো। দুর্গাকারের জন্য পুরাতাত্ত্বিকরা এই ধরনের বসতিকে সিটাডেল বা প্রতিরক্ষা দুর্গ আখ্যা দেন। নগর দুর্গের বহু বাড়ি দ্বিতল, এমনকি ত্রিতল বিশিষ্ট ছিল। পক্ষান্তরে ঢিপিগুলির নিরাপত্তা ও স্বাতন্ত্র্য বজায় রেখে নিচু এলাকায় সাধারণ মানুষের বসবাস ছিল। একই এলাকায় ভিন্ন ভিন্ন ধরনের ঘরবাড়ি দেখে ডিডি কোশাম্বি অনুমান করেন যে তৎকালীন সমাজে শ্রেণী বিভাজন ছিল। সিন্ধু সভ্যতার শহরের প্রধান রাস্তাগুলি 9 থেকে 34 ফুট পর্যন্ত চওড়া ছিল। রাস্তা নির্মাণে চুন, সুরকি, পাথর প্রভৃতি জিনিস ব্যবহার করা হতো। রাস্তার দুপাশে ছিল বাঁধানো ফুটপাথ ও ল্যাম্পপোস্টের আলোর ব্যবস্থা। ইতিহাসবিদ DN ঝা মন্তব্য করেছেন যে রাস্তার এই ধরনের বিন্যাস এমন এক সচেতন নগর পরিকল্পনার নির্দেশ দেয় যা মেসোপটেমীয় বা মিশরীয় সভ্যতারও অজানা ছিল। শহরগুলিতে বাড়ি নির্মাণে অধিকাংশ আগুনে পোড়ানো ইট ব্যবহার করা হতো। বাড়িতে প্রবেশের জন্য গলি পথ থাকতো এবং বাতাস চলাচলের জন্য ঘরের দেওয়ালে পাথরের জাফরি থাকতো। প্রতিটি বাড়িতে থাকার ঘর, রান্নাঘর, স্নানাঘর, উঠোন, কুয়ো প্রভৃতি থাকতো। শহরে প্রচুর দ্বিতল বাড়ি ছিল। বড় ঘরবাড়ির ধ্বংসাবশেষকে ইতিহাসবিদরা
শিক্ষা প্রতিষ্ঠান, সমিতি বা সভাকক্ষ বলে চিহ্নিত করেছেন। এরপরে 3 নম্বর প্যারা দেখো, হরপ্পা সভ্যতার মানুষ যে জনস্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন তা শহরের পয়ঃ প্রণালীর ডাস্টবিন, ম্যানহোল, শোকপিট প্রভৃতি ব্যবস্থা থেকে অনুমান করা যায়। ইতিহাসবিদ রামশরণ শর্মা বলেছেন যে পৃথিবীর আর কোনো প্রাচীন সভ্যতা হরপ্পার মতো স্বাস্থ্য পরিচ্ছন্নতার বিষয়টিকে এত গুরুত্ব দেয়নি। শহরগুলিতে বাড়ির নোংরা জল নিকাশের সুন্দর ব্যবস্থা ছিল, রাস্তার দুধারে পয়ঃ প্রণালী ছিল এবং বাড়ির নোংরা জল নর্দমা দিয়ে রাস্তার পয়ঃ প্রণালীতে এসে পড়তো। বাড়ির নর্দমাগুলি মাঝে মাঝে পরিষ্কার করার জন্য ইটের তৈরি ঢাকনাযুক্ত ম্যানহোলের ব্যবস্থা ছিল। রাস্তার পয়ঃ প্রণালীগুলিতে পাথরের ঢাকনা বসানো থাকতো। এল বাসাম তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থে মন্তব্য করেছেন যে রোমান সভ্যতার আগে অন্য কোনো প্রাচীন সভ্যতায় এত সুদক্ষ পয়ঃ প্রণালীর ব্যবস্থা ছিল না। ইতিহাসবিদ DN ঝা মন্তব্য করেছেন যে পয়ঃ প্রণালী ব্যবস্থা হরপ্পা সভ্যতার একটি উল্লেখযোগ্য অবদান এবং এটি এক ধরনের পৌর সংস্থার অস্তিত্বের প্রমাণ দেয়। শহরের প্রতিটি বাড়ির সামনে ময়লা ফেলার জন্য ইট দিয়ে বাঁধানো ডাস্টবিন থাকতো, সেগুলি নিয়মিত পরিষ্কার করা হতো। শেষ প্যারা দেখো, হরপ্পা সভ্যতায় অতি আধুনিক সভ্যতার কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এখানে বৃহৎ স্নানাগার, শস্যাগার, নগর, দুর্গ প্রভৃতি যেমন পাওয়া গেছে, তেমনি এই সভ্যতার মানুষ যে এমন কিছু সামগ্রী ব্যবহার করত যা একেবারে আধুনিক যুগে ব্যবহৃত সামগ্রীর সমতুল্য, তারও প্রমাণ পাওয়া গেছে। মহেঞ্জোদারোর দুর্গ অঞ্চলে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী একটি বিরাট বাঁধানো স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এর দৈর্ঘ্য 180 ফুট এবং প্রস্থ 108 ফুট। এর চারিদিকে 8 ফুট উঁচু ইটের প্রাচীর রয়েছে। স্নানাগারের জলাশয়টি 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া এবং 8 ফুট গভীর। গ্রীষ্ম ও শীতের সময় প্রয়োজনের ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। জলাশয়ের 3 দিকে ছিল বারান্দা, এর একদিকে কয়েকটি ছোট ছোট ঘর পাওয়া গেছে। রামশরণ শর্মা মনে করেন এই ঘরগুলি সম্ভবত স্নানের পর পোশাক পরিবর্তনের জন্য ব্যবহার করা হতো। অবশ্য এই ঘরগুলিকে স্যার মার্টিমার হুইলার পুরোহিতদের বাসস্থান এবং DD কোশাম্বী পতিতাদের বাসস্থান বলে উল্লেখ করেছেন। হরপ্পা এই সভ্যতার বিভিন্ন শহরে শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে। হরপ্পার শস্যাগারটি 200 গুণ 150 বর্গফুট উঁচু একটি ভিত্তির উপর অবস্থিত ছিল। পাশে শস্য মাড়াই করার ব্যবস্থা ছিল, আর ছিল শ্রমিকদের বারাকের মতো কিছু ঘর। এই শস্যাগার সিন্ধু সভ্যতার রাষ্ট্রীয় মালিকানার বিষয়টি তুলে ধরে। স্যার মার্টিমার হুইলারের মতে 5ম শতকের আগে পৃথিবীর অন্য কোথাও এত বড় শস্যাগারের নিদর্শন মেলেনি। তো এই ছিল হরপ্পার নগর পরিকল্পনার উপরে 5 নম্বর, বা তোমরা পাশে যারা পড়ছো তোমরা 10 নম্বরের জন্য এই প্রশ্ন উত্তরটি লিখতে পারবে। এটা কিন্তু 4টি প্যারার ভিতরে লেখা আছে এবং কাছাকাছি একটু বড় করেই এটা অ্যান্সার করা আছে 5 নম্বরের তুলনায়, তাই এটা 10-এর জন্য তোমরা লিখতে পারবে। এছাড়া 5 নম্বরের প্রশ্ন এলে তোমরা তো এটা লিখতে পারবেই। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।